নমস্কার সকলকে অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী। এটা একটা রেকর্ডেড ক্লাস যাচ্ছে, ঠিক আছে? তো আমরা আজকে 25 থেকে 28শে মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব। অনেকটা লেংদি ক্লাস হবে, তো প্লিজ বি উইথ মি। আজকে আমাদের প্রথম প্রশ্ন যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে রিসেন্টলি হু হ্যাজ বিন নেমড দি রেসিপিয়েন্ট অফ দি 59th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। 59তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডের রিসেন্টলি রেসিপিয়েন্ট কে হয়েছেন বা কে পেয়েছেন? চারটে অপশন আছে। সঠিক উত্তর অবশ্যই আমরা দেখে নেব এখানে। চারটে অপশনের মধ্যে পূর্ণিমা দেবী বর্মন, সাক্ষী ঠাকুর, বিকাশ শর্মা, বিনোদ কুমার। সঠিক উত্তর যদি আমরা দেখে নিই, তাহলে সঠিক উত্তর হচ্ছে বিনোদ কুমার শুক্লা। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এই ধরনের প্রশ্নগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় আসে এবং এটা এমন একটা প্রশ্ন যেটা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্যাটিক জিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো বিনোদ কুমার শুক্লা, যিনি কিনা অবশ্যই 58তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেলেন, 58তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার 2024, ঠিক আছে? এটা খেয়াল রেখো যে একটা মনে রাখবে 59 আর একটা মনে রাখবে 2024। অনেক সময় 2024-এ কে পেয়েছে এটা হিসেবেও জিজ্ঞেস করে, আবার অনেক সময় 59তমটা কে পেয়েছে এটা হিসেবেও জিজ্ঞেস করে। হিন্দি রাইটার বিনোদ কুমারকে দেওয়া হলো 88 বছর বয়সের বিনোদ কুমার। উনি ছত্তিশগড়ের থেকে প্রথম রেসিপিয়েন্ট অফ জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড এবং হিন্দি রাইটিং এর জন্য 12th রেসিপিয়েন্ট অফ জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, ঠিক আছে? 88 বছর বয়সে উনি জ্ঞানপীঠ পেলেন ওনার হিন্দি লিটারেচারের ক্ষেত্রে ওনার যা কন্ট্রিবিউশন তার জন্য। এছাড়াও এর আগে উনি দীवार में एक खिड़की रहती थी এই লেখাটির জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1999-তে। যদি আমরা এবার জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, যেহেতু আমি বলেছি যে এই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড রিলেটেড প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্যাটিক জিকের জন্য ইম্পর্টেন্ট, তাহলে জ্ঞানপীঠ সম্পর্কে স্ট্যাটিক জিকে দেখে নিতে হবে আমাদের। এই অ্যাওয়ার্ডটা রিকগনাইজ করে হাইয়েস্ট লিটারারি অ্যাওয়ার্ড অফ দ্য কান্ট্রি। ভারতের মধ্যে সর্ববৃহৎ সব থেকে উঁচু স্তরের যদি কোনো লিটারারি অ্যাওয়ার্ড হয় সেটা হচ্ছে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। ইংলিশ এবং অন্যান্য অষ্টম শিডিউলে বা অষ্টম তপশিলে যে সমস্ত 22টি ভাষা আছে তাতে লেখনের জন্য এটি দেওয়া হয়। এটা কালচারাল অর্গানাইজেশন ভারতীয় জ্ঞানপীঠের তরফ থেকে দেওয়া হয়। প্রথমবার এটি 1961 সালে একটা ভারতীয় জ্ঞানপীঠ ট্রাস্টটা তৈরি করেছিলেন সাহু শান্তিপ্রসাদ জৈন ফ্যামিলি। এই অ্যাওয়ার্ডটা শুধুমাত্র ভারতীয় নাগরিককেই দেওয়া হয় এবং এটা কিন্তু মরণোত্তর দেওয়া হয় না। 1965-তে প্রথম এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছিল। কাকে দেওয়া হয়েছিল? মালায়ালাম রাইটার জি শঙ্করা কুরুপকে। ইম্পর্টেন্ট প্রশ্ন ফর স্ট্যাটিক জিকে, ইয়ারটাও ইম্পর্টেন্ট। যদি আমরা রিসেন্ট কিছু অ্যাওয়ার্ড দেখি, তাহলে 2022 সালে 57তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন দামোদর মৌজু কঙ্কনি ভাষার জন্য। আর 2023-এ 58তম জ্ঞানপীঠ, মানে বর্তমানের ঠিক দুটো আগে আমাদের জেনে রাখতে হবে, কারণ ওইগুলো থেকেও অনেক সময় প্রশ্ন দেয়। রামভদ্রাচার্য এই সংস্কৃতের জন্য এবং গুলজার উর্দুর জন্য পেয়েছিলেন এবং এইবারেরটা 59তম এবং 2024-এর জন্য। অবশ্যই এখনো অবধি যে যে ভাষার জন্য জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, প্রথম সব থেকে বেশি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে হিন্দি ভাষার জন্য এবং দ্বিতীয় পজিশনে সব থেকে বেশি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কন্নড়া ভাষার জন্য এবং থার্ড পজিশনে যে ভাষাটি আছে সেটি হচ্ছে বাংলা ভাষা। এখনো অবধি বাংলা ভাষার জন্য 6 জন জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম বাঙালি হিসেবে বাংলা ভাষার জন্য জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1966 সালে। দ্বিতীয় হচ্ছে বিষ্ণু দে 1971 সালে। আশাপূর্ণা দেবী পেয়েছিলেন 1976 সালে। সুভাষ মুখোপাধ্যায় পেয়েছিলেন 1991 সালে। মহাশ্বেতা দেবী পেয়েছিলেন 1996 সালে এবং সব থেকে শেষ বাঙালি হিসেবে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন শঙ্খ ঘোষ 2016 সালে। এখন অবধি তাহলে টোটাল 6 জন বাঙালি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। হুইচ কান্ট্রি উইল হোস্ট দি 11th এশিয়ান সুইমিং চ্যাম্পিয়নশিপ 2025? অবশ্যই ইন্ডিয়া, নেপাল, ইউএসএ, চায়না আছে। যে দেশটি পেয়েছে হোস্ট করছে সেটা হচ্ছে ভারত। ভারত 11তম এশিয়ান সুইমিং চ্যাম্পিয়নশিপ হোস্ট করতে চলেছে। এটা মেনলি আহমেদাবাদে অনুষ্ঠিত হবে 1 অক্টোবর থেকে 15 অক্টোবর 2025-এ। Which country president revoked the legal status of 5,30,000 Cubans, Haitians,
নিকারাগুয়াস এবং ভেনিজুয়েলান্স। রিসেন্টলি কোন দেশের প্রেসিডেন্ট লিগাল স্ট্যাটাস কিউবান, হাইতিয়ান, নিকারাগুয়া এবং ভেনিজুয়েলা থেকে আসা লোকদেরকে আগে লিগাল স্ট্যাটাস দেওয়া হতো, এরকম 5,30,000 লোকের লিগাল স্ট্যাটাস কোন দেশের প্রেসিডেন্ট রিসেন্টলি কিন্তু রিভোক করে দিলেন বা বাতিল করে দিলেন? ফ্রান্স, ইউএসএ, রাশিয়া, জার্মানি। এটা এমনই একটা প্রশ্ন যেহেতু অনেক কিছু রিভোকেশন আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি, তো এটা মোটামুটি একটা গেস ওয়ার্ক করা যায় যে উত্তরটা কি হবে। উত্তরটা হচ্ছে ইউএসএ। ইউএসএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি কিন্তু তার অ্যাডমিনিস্ট্রেশন রিসেন্টলি প্রায় 500,000 মাইগ্রেন্ট যারা কিউবা, হাইতি, নিকারাগুয়া, ভেনিজুয়েলা থেকে বিভিন্ন সময় ইউএসএ তে এসেছে এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেছে, তাদেরকে এর আগের সরকার একটা লিগাল স্ট্যাটাস দিয়েছিলেন। সেই লিগাল স্ট্যাটাসটাই কিন্তু রিসেন্টলি রিভোক করে দিয়েছে ট্রাম্প গভর্নমেন্ট। ঠিক আছে, those migrants have been warned to leave the country before their permits and deportation seals are cancelled on 24th April। 12ই এপ্রিল তাদের যে লিগাল স্ট্যাটাস সেটা বাতিল হয়ে যাবে এবং 12ই এপ্রিলের আগেই কিন্তু তাদেরকে দেশ ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে, বিডেন এরা, জো বাইডেন এরাতে কিন্তু এদেরকে এই দেশের লিগাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল এবং এই প্রোগ্রামটা ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বিডেন শুরু করেছিল 2022-এ এবং প্রথমবার অন্যান্য দেশের মাইগ্রেন্ট যারা বিভিন্ন কারণে ইউএসএ তে আসে তাদেরকে লিগাল স্ট্যাটাস দেওয়া শুরু করেছিল জো বাইডেন। রিসেন্টলি আপাতত কিন্তু ইউএসএ গভর্নমেন্ট বা বলতে পারি ট্রাম্প গভর্নমেন্ট কিন্তু এই লিগাল স্ট্যাটাসটা ক্যান্সেল করে দিচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন না আমাদের দেশের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিত্তিতে, বাট এই ধরনের হাইলাইটেড প্রশ্নগুলো বিশেষ করে ট্রাম্প গভর্নমেন্ট রিলেটেড, কারণ আমরা দেখেছি ওনার নেতৃত্বে ইউএসএ বিভিন্ন অর্গানাইজেশন থেকে বেরিয়ে আসছে, বিভিন্ন বোল্ড স্টেপ নিচ্ছে। সেটা ভালো স্টেপ বা খারাপ স্টেপ সেই ডিবেটে আমি যাচ্ছি না, বাট এই ধরনের ডিসিশনগুলো যেহেতু ইউএসএ নিচ্ছে একের পর এক, সেই কারণে আমার মনে হয় এগুলো নিয়ে একটু আপডেটেড আমাদের থাকা উচিত। নেক্সট প্রশ্ন, which initiative has been launched by the government of India to promote Indian biotech startup? ভারতবর্ষে বায়োটেকনোলজির ফিল্ডে স্টার্টআপ বিজনেসকে আরো বেশি উৎসাহিত করার জন্য রিসেন্টলি বায়োসারথি নামক একটি বায়োটেক স্টার্টআপ শুরু করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই ইনিশিয়েটিভটির প্রধান উদ্দেশ্যই হচ্ছে ফস্টার ইনোভেশন, এনহ্যান্স ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন এবং পজিশন ইন্ডিয়ান স্টার্টআপ ফর গ্লোবাল সাকসেস। বায়োটেকনোলজি ফিল্ডে বায়োসারথি ইনিশিয়েটিভটা এটা একটা 6 মাসের কোহর্ট যেটা ফেসিলিটেট করবে স্ট্রাকচার্ড মেন্টর মেন্টি এঙ্গেজমেন্ট উইথ মেন্টরশিপ বিং এক্সপিরিয়েন্সড ইন্ডিভিজুয়াল গাইডিং স্টার্টআপ এন্টারপ্রেনিউর। তাহলে বায়োটেকনোলজি ফিল্ডে যে সমস্ত স্টার্টআপ কোম্পানিগুলো কাজ করছে বা করতে চাইছে বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করছে তাদেরকে বিভিন্নভাবে ট্রেনিং দেওয়া হবে, মেন্টরশিপ দেওয়া হবে, হেল্প করা হবে যাতে তাদের স্টার্টআপ বিজনেসটাকে তারা আরো বেশি গ্রো করতে পারে। সেই কারণে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে স্টার্টআপটা শুরু করছে তার নাম হচ্ছে বায়োসারথি, সরি যে ইনিশিয়েটিভটা লঞ্চ করছে। ইন হুইচ স্টেট উইল নামরূপ 4 ফার্টিলাইজার প্লান্ট বি বিল্ড? কোন রাজ্যে নামরূপ 4 ফার্টিলাইজার প্লান্ট তৈরি করা হবে? সিকিম, উত্তরাখণ্ড, আসাম, মিজোরাম। সঠিক উত্তর হবে আসাম। ইউনিয়ন ক্যাবিনেটের তরফ থেকে রিসেন্টলি 10,601 কোটি টাকার একটা নতুন নামরূপ 4 ফার্টিলাইজার প্লান্টের অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে এবং এটা নর্থ ইস্টের ওভারঅল, এটা আসামে তৈরি হলেও ওভারঅল নর্থ ইস্টের যে ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি আছে সেটাকে কিন্তু বুস্ট করবে। এই ইন্ডাস্ট্রিটার প্রধান উদ্দেশ্যই হচ্ছে বিভিন্ন নর্থ ইস্ট রিজিয়নে যে ফার্টিলাইজারের ডিমান্ড ধীরে ধীরে বাড়ছে সেইটাকে মিট আপ করা এবং অবশ্যই এমপ্লয়মেন্ট জেনারেশন। যে কোনো নতুন ইন্ডাস্ট্রি যদি শুরু হয় বা নতুন কিছু শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখি যে সেই এরিয়ার প্রচুর লোক প্রচুর পরিমাণে কাজ পায়। তো এটা যখনই কোনো নতুন ইন্ডাস্ট্রি সেট আপ হয় বা কোনো হাব হয় সেটা কিন্তু একটা ইনডাইরেক্ট এফেক্ট দেয় এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে। Who has been appointed as the new Prime Minister of Tunisia? টিউনিশিয়ার নতুন প্রাইম মিনিস্টার কে নির্বাচিত হয়েছেন বা অ্যাপয়েন্টেড হলেন? তিনি হচ্ছেন সারা জাফরানি জেনরি। সারা জাফরানি জেনরি ইনি কিন্তু মানে
যদি আমরা দেখি এটা 2 বছরের মধ্যে তিউনিসিয়ার তৃতীয় প্রধানমন্ত্রী পেল এবং এই দেশের মানে তিউনিসিয়ার সেকেন্ড ফিমেল প্রাইম মিনিস্টার হলেন ইনি। তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সেইদ আগের যিনি প্রেসিডেন্ট ছিলেন কামেল মাদৌরিকে রিসেন্টলি ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ক্রাইসিস যেটা কিনা ওনার সময় হচ্ছিল সে তার জন্য তাকে কিন্তু বরখাস্ত করলেন, ফায়ার করলেন এবং নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিলেন সারা জাফরানি জেনরিকে। যেহেতু অনেকগুলো প্রশ্ন আছে সেই কারণে কোনো দেশের সম্পর্কে পার্টিকুলারলি বা কোনো রাজ্যের সম্পর্কে পার্টিকুলারলি আলাদাভাবে আমি আজকের ক্লাসে ডিসকাস করছি না। Who has released the water development report 2025? 2025 এর ওয়াটার ডেভেলপমেন্ট রিপোর্ট কে রিলিজ করেছে? সঠিক উত্তর হচ্ছে ইউনেস্কো, ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ওয়াটার ডেভেলপমেন্ট রিপোর্ট। যে রিপোর্টটি বার করা হয়েছে সেটা হচ্ছে ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ওয়াটার ডেভেলপমেন্ট রিপোর্ট এবং এর টাইটেল হচ্ছে মাউন্টেন অ্যান্ড গ্লেশিয়ার ওয়াটার টাওয়ার্স। এটা হচ্ছে টোটাল টাইটেলটা, সেটা রিসেন্টলি রিলিজ করেছে ইউনেস্কো ইউনাইটেড নেশন ওয়াটারের বিহাফে। এই রিপোর্টটা যে জিনিসটা হাইলাইট করছে সরি এই রিপোর্টটা যে জিনিসটা হাইলাইট করছে সেটা দেখাচ্ছে যে ভাইটাল রোল অফ মাউন্টেন্স এবং আলপাইন গ্লেসিয়ার। বিশেষ করে আমরা এখন এই গ্লোবাল ওয়ার্মিং এর যুগে আমরা জানি যে পাহাড় পর্বত এবং সেই পাহাড় পর্বতে থাকা হিমবাহের গুরুত্ব কতটা। তো এই রিপোর্টটার উপর সেই বিষয়টাকে তুলে ধরা হয়েছে যে পৃথিবীর ইকোসিস্টেম, ইকোনমি, সোসাইটি এগুলো যদি ধীরে ঠিকঠাক রাখতে হয় তাহলে পাহাড় এবং সেই পাহাড়ে থাকা বা পর্বত বা সেই পর্বতে থাকা যে গ্লেসিয়ার আছে বা হিমবাহ আছে তার গুরুত্ব কতটা। তো রিপোর্টটা নাম কি, কোন টাইটেলের রিপোর্টটা পাবলিশ হয়েছে এবং কে পাবলিশ করেছে, এই তিনটে প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। The government has announced the establishment of North India's first nuclear power project in which state? তাহলে কোন রাজ্যে ভারতের উত্তর ভারতের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট শুরু হচ্ছে? সেটা হচ্ছে হরিয়ানাতে। উত্তর ভারতের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট শুরু হতে চলেছে হরিয়ানা গোরখপুরে। এটা দুটো ইউনিট আছে এই প্রজেক্টটার, প্রত্যেকটা ইউনিটে প্রেসারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর PHWR থাকবে এবং তার টোটাল ক্যাপাসিটি হচ্ছে 2800 মেগাওয়াট। এই PHWR বা প্রেসারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টরে D2O বা হেভি ওয়াটারকে কিন্তু কুলেন্ট হিসেবে অ্যাজ ওয়েল অ্যাজ মডারেটর হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এবং ইউরেনিয়ামকে ফুয়েল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। On which day World Tuberculosis Day 2025 celebrated? কোন দিন আমরা ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে অবজার্ভ করি বা সেলিব্রেট করি? আমরা যদি দেখি তো সঠিক উত্তর হচ্ছে on 24th of March, 24শে মার্চ আমরা ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে অবজার্ভ করি প্রত্যেক বছর। অবশ্যই টিউবারকিউলোসিস টিবি, যদিও এখন টিবির প্রকোপ বা ভয়াবহতাটা অনেক কমেছে, কেউ আজকাল টিবিতে মারা যায় না। সাধারণত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে তো একেবারেই না, সেকেন্ড ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি খুব রেয়ার জায়গা আছে যেখানে মানুষ সচেতনতার অভাবে টিবির জন্য মারা যায়। অবশ্যই দিনটার অ্যাওয়ারনেসের ফলেই আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি, সেটা বলতে কোনো দ্বিধা নেই। 2025 সালে দিনটার থিম হচ্ছে ইয়েস উই ক্যান এন্ড টিবি, কমিট, ইনভেস্ট অ্যান্ড ডেলিভার। ইউনাইটেড নেশনস সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর আন্ডারে বলা হয়েছে যে 2030-এর মধ্যে পৃথিবী থেকে টিবিকে নির্মূল করতে হবে। যদি আমরা ফিরে যাই 1882 সালে 24শে মার্চ জার্মান ডক্টর ছিলেন এবং মাইক্রোবায়োলজিস্ট ছিলেন ডক্টর রবার্ট কোচ। আমরা আশা করি এই নামটির সাথে সকলেই পরিচিত। উনি প্রথম ডিসকভার করেছিলেন একটা ব্যাকটেরিয়া যার পরে নাম দেওয়া হয়েছিল মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এই ব্যাকটেরিয়াটা আবিষ্কার করেছিলেন এবং এর জন্য টিবি নামক রোগটি যে হয় সেটা কিন্তু প্রথম উনি আবিষ্কার করেছিলেন এবং এই আবিষ্কারের জন্য বা টিবি নিয়ে ওনার রিসার্চের জন্য উনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন ফিজিওলজিতে। ঠিক আছে, এই জন্যই কিন্তু এই 24শে মার্চ
যে দিনটাতে এই ব্যাকটেরিয়াটি ডিসকভার হয়েছিল সেই দিনটাকেই ওয়ার্ল্ড টিবি ডে হিসেবে আমরা অবজার্ভ করে থাকি এবং প্রথমবার ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে অবজার্ভ হয়েছিল 1983 সালে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। শহীদ দিবস আর মার্টিরস ডে আমরা 23শে মার্চে অবজার্ভ করে থাকি। এই দিন কোন ভারতের কোন স্বাধীনতা সংগ্রামীর সাহসিকতার জন্য আমরা এই দিনটা অবজার্ভ করে থাকি? এই আশা করছি প্রশ্নটা অনেকেই উত্তর খুব ইজিলি দিয়ে দেবে, কারণ শহীদ ভগৎ সিং নিয়ে আমরা অনেক সিনেমা হয়েছে দেখেছি বলিউডে, এবং সেই সিনেমাটা যদি আমরা একটু ভালো করে দেখি তাহলেই আমরা দেখব যে 23শে মার্চ এই দিনটাকেই আমরা শহীদ দিবস হিসেবে সবসময় পালন করে থাকি। অবশ্যই তিনজন ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু এই তিনজনকে একত্রিতভাবে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাদের যে আন্দোলন, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাদের যে কার্যকলাপ, সেই জন্য তিনজনকে একসাথে ফাঁসি দেওয়া হয়েছিল 1931 সালে 23শে মার্চ। সেই কারণে এই দিনটাকে ওনাদের যে সাহস, ওনাদের যে পরাক্রম এবং দেশ মাতৃকার প্রতি ওনাদের যে ভালোবাসা, সেই জন্য এই দিনটাকে 23শে মার্চ দিনটাকে শহীদ দিবস হিসেবে ভারতে পালন করা হয়। Who inaugurated the Purple Fest 2025 held at the Amrit Udyan in the Rashtrapati Bhavan in New Delhi? কে এই পার্পল ফেস্ট 2025 ইনগ্রেট করেছেন? সঠিক উত্তর যদি বলি তাহলে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু কিন্তু রাষ্ট্রপতি ভবনে উদযাপিত এই পার্পল ফেস্টের ইনগ্রেশন করেছেন। এটি রাষ্ট্রপতি ভবনে অমৃত উদ্যানে অনুষ্ঠিত হয়েছিল 21শে মার্চ। পার্পল ফেস্ট যদি আমরা একটু এই জিনিসটা খেয়াল রাখি, পার্পল ফেস্ট এটা সাধারণত পার্সন উইথ ডিসেবিলিটি, পিডব্লিউডি যে সমস্ত পার্সোনালিটিস আছেন তাদের যে ট্যালেন্ট, তাদের যে বিভিন্ন অ্যাচিভমেন্ট, সেইগুলোকে সেলিব্রেট করা হয় থ্রু পার্পল ফেস্ট। প্রথমবার পার্পল ফেস্টটা অর্গানাইজ করা হয়েছিল 2023-এর জানুয়ারি মাসে গোয়াতে। পার্পল ফেস্ট অবশ্যই ইউনিয়ন মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের তরফ থেকে 2023 থেকে প্রত্যেক বছর রাষ্ট্রপতি ভবনের তরফে অর্গানাইজ করা হয়। ঠিক আছে, when is the international day for the elimination of racial discrimination observed? প্রত্যেক বছর 21শে মার্চ আমরা এই দিনটা অবজার্ভ করে থাকি, এবং এই দিনটা মেনলি যখন অবজার্ভ করা শুরু হয়েছিল তার প্রধান উদ্দেশ্য ছিল আফ্রিকান ডিসেন্টের যে সমস্ত মানুষ তারা একটা রেশিয়াল ডিসক্রিমিনেশন সবসময় ফিল করে, তাই না? কালো চামড়ার মানুষ কোথাও না কোথাও, ভারতীয়রাও কিন্তু কিছুটা হলে এই রেশিয়াল ডিসক্রিমিনেশনটা ফেস করে বিদেশে, যেখানে সাদা চামড়ার মানুষ পাওয়া যায়। কিন্তু আমরা আজ আশা করছি 21শ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা এই জিনিসটা খুব ভালো করে বুঝি যে গায়ের রং কারোর হাতের না, কারোর হাতে থাকে না, এটা ভগবানের সৃষ্টি, এবং এইটা ডিপেন্ড করে যে এরিয়াতে মানুষজন বসবাস করে সেই এরিয়ার ক্লাইমেটের ওপর, সেখানকার মানে জেনেটিক বিহেভিয়ার, সেই এরিয়ার ডেমোগ্রাফি টোপোগ্রাফি সবকিছুর উপর ডিপেন্ড করে। যাই হোক, কিন্তু সেটা তৎকালীন বহু বছর আগে, বহু যুগ আগে মানুষকে বোঝানো তো পসিবল ছিল না, তো সেই কারণে রেসিয়াল ডিসক্রিমিনেশন তখনও ফেস করতো, এখনো ফেস করা হয়, ফেস করে বহু মানুষ বহু জায়গায়। তো জাস্ট মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য এটা 2025 হবে। এই বছরের থিম 60th অ্যানিভার্সারি অফ দি ইন্টারন্যাশনাল কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ রেশিয়াল ডিসক্রিমিনেশন। ঠিক আছে, ICERD, এটা হচ্ছে এই বছরের থিম। যদি আমরা আফ্রিকাও বাদ দিই, আমরা এখানেও যদি আমরা দেখি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডিসক্রিমিনেশন, মানুষের মধ্যে ভেদাভেদ কিছু মানুষ তৈরি করে দেখা যায়। আমার মনে হয় যে একটা মানুষের প্রকৃত যে পরিচয় সেটা তার কাজের মাধ্যমে হওয়া উচিত, নাকি তার রূপ বা তার স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস, বাবা মা কি করেন তার দ্বারা হয়। সে কেমন, সে কিভাবে এই জায়গায় কোনো জায়গায় পৌঁছেছে সেটার উপর বেস করেই হয়। জাস্ট এই সচেতনতাটাই মানুষের মধ্যে বৃদ্ধি করার জন্য কিন্তু এই দিনগুলো অবজার্ভ করা হয়। Recently, who has been appointed as NIIT University Chancellor?
তো রিসেন্টলি অমিতাভ কান্ত, খুব পরিচিত একটি মুখ, অমিতাভ কান্ত যিনি ফর্মার সিইও ছিলেন নীতি আয়োগের এবং ভারতের যে G20 সামিট হয়েছিল তার শেরপা ছিলেন, ওনাকে কিন্তু NIIT ইউনিভার্সিটি নতুন চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। উনি 10ই মার্চ থেকে এই দায়িত্বভার গ্রহণ করেছেন। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ফিনান্স সেক্রেটারি? আমার মনে হয় ডিসেম্বর বা নভেম্বর থেকে এত বেশি ফিনান্স সেক্রেটারি আমরা চেঞ্জ হতে দেখেছি, আমরা ওভারঅল কনফিউজড। আমি বলবো আগে সব ভুলে যাও, নতুনটা মনে রাখো শুধু। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতের নতুন ফিনান্স সেক্রেটারি হয়েছেন অজয় সেঠ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। উনি তুহিন কান্তা পান্ডের জায়গায় অ্যাপয়েন্টেড হলেন, যিনি কিনা সেবির নতুন চেয়ারপারসন হয়েছেন। ঠিক আছে, ইনি 1987 ব্যাচের একজন কর্ণাটকা ক্যাডারের IAS অফিসার। According to the IMF report, by which year will India overtake Japan to become the 4th largest economy in the year? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রিসেন্ট ভারতের যা ইকোনমিক গ্রোথের ট্রেন্ড, সেই ট্রেন্ড দেখে বলা হয়েছে যে একটি পার্টিকুলার ইয়ারের পরে ভারত জাপানকে ওভারটেক করবে এবং বিশ্বের, এখন ভারত বিশ্বের পঞ্চম 5th লার্জেস্ট ইকোনমি, কোন বছরের পর জাপানকে ওভারটেক করে ভারত বিশ্বের মধ্যে 4র্থ বৃহত্তম ইকোনমি হবে? সঠিক উত্তর হচ্ছে 2025। বলা হচ্ছে এই বছরেই নাকি ভারতের যা ইকোনমিক গ্রোথ, সেই গ্রোথের নিরিখেই বলা হয়েছে যে ভারত 2025-এই নাকি জাপানকে টেক্কা দেবে। শুধু টেক্কাই দেবে না, জাপানকে ক্রস করে বিশ্বের মধ্যে 4র্থ বৃহত্তম ইকোনমি হিসেবে পরিণত হবে। কারণ যদি আমরা দেখি যে ইন্ডিয়ান ইকোনমি ম্যাজিক ফিগার অফ 4 ট্রিলিয়ন US ডলার অলরেডি টাচ করে গেছে। লেটেস্ট এস্টিমেট অনুযায়ী ভারতের যে রিয়েল জিডিপি সেটা হচ্ছে 4.3 ট্রিলিয়ন 2025-এ, এবং এটা জাপানের এই বছর মানে 2025-এ জাপানের যে জিডিপি, রিয়েল জিডিপি, সেটা হচ্ছে 4.4 ট্রিলিয়ন, জাস্ট 0.1 ট্রিলিয়ন পিছনে আছে। এবং জার্মানির হচ্ছে 4.9 ট্রিলিয়ন। এবং মনে করা হচ্ছে এই গ্রোথ ট্র্যাজেক্টরি যদি ভারতের থাকে তাহলে বাই 2070 ভারত জাপানকে তো 2025-এ ক্রস করছেই, জার্মানিকেও বাই 2027 ক্রস করে যাবে এবং পৃথিবীর মধ্যে 3rd লার্জেস্ট ইকোনমি হিসেবে পরিণত হবে। ঠিক আছে, which is the first Indian state to establish senior citizen commission? ভারতের কোন রাজ্য প্রথম বয়স্ক লোকেদের জন্য কমিশন তৈরি করলো? তো সঠিক উত্তর হচ্ছে কেরালা। কেরালা ভারতের প্রথম রাজ্য হলো যারা সিনিয়র সিটিজেন কমিশন তৈরি করলো, এবং কেরালা স্টেট সিনিয়র সিটিজেন কমিশন বিল 2025 অ্যাপ্রুভালের মাধ্যমে স্ট্যাটিউটারি বডি হবে এটা একটা। এবং এর প্রধান উদ্দেশ্যই হচ্ছে এল্ডারলি যে সমস্ত পার্সন আছে তাদের সেফগার্ড করা, তাদের অধিকার এবং ওয়েলফেয়ারকে সেফগার্ড করা, এবং অ্যাডভাইজারি বডি হিসেবে কাজ করবে এই কমিশন পলিসি মেকিং এর ক্ষেত্রে। Who has become the president of INTAC? INTAC হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ। INTAC এর নতুন প্রেসিডেন্ট কে হলো? অশোক সিং ঠাকুর। অশোক সিং ঠাকুর INTAC এর নতুন প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হলেন। INTAC এর সম্পর্কে একটু জাস্ট ছোট্ট করে বলে দিই। INTAC হচ্ছে একটা নন প্রফিট চ্যারিটেবল অর্গানাইজেশন, যেটা সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট 1860-এর আন্ডারে রেজিস্টার্ড। 2007 সালে ইউনাইটেড নেশন INTAC কে স্পেশাল কনসালটেটিভ স্ট্যাটাস অ্যাওয়ার্ড করেছিল। ইন্ডিয়ান INTAC যেটা, সেটা 1984-তে তৈরি হয়েছিল নিউ দিল্লিতে, এবং এর প্রধান উদ্দেশ্যই হচ্ছে টু ক্রিয়েট আ মেম্বারশিপ অর্গানাইজেশন টু স্টিমুলেট অ্যান্ড স্পিয়ারহেড হেরিটেজ অ্যাওয়ারনেস অ্যান্ড কনজারভেশন। মানে ভারতে যে হেরিটেজ, নাম দেখেই বলতে পারছি ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচার হেরিটেজ, ভারতে যে হেরিটেজ গুলো আছে সেগুলোর প্রিজার্ভেশনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এবং প্রিজার্ভেশনে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Who won both men's and women's কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025, যেটা ইংল্যান্ডে হয়েছে? তাহলে কাবাডি মানেই ভারত, আর কিছু না। ঠিক আছে, কখনো কখনো ইরান টক্কর দেয়, বাট কাবাডি মানেই ভারত, সেটা মহিলা কাবাডি হোক বা পুরুষদের কাবাডি হোক। তো যাই হোক,
ইংল্যান্ডকে মানে পুরুষ এবং মহিলা দল উভয় দলই ইংল্যান্ডের পুরুষ এবং মহিলা দলকে হারিয়ে 2025 সালে কাবাডি ওয়ার্ল্ড কাপ জিতে ফেলেছে। ঠিক আছে, এটা প্রথমবার এশিয়ার বাইরে অনুষ্ঠিত হয়েছিল, ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল। এর আগে ইন্ডিয়া হ্যাড প্রিভিয়াসলি ওন টাইটেলস ইন বোথ ক্যাটাগরিজ at the first কাবাডি ওয়ার্ল্ড কাপ held in মালয়েশিয়া 2019। তাহলে এর আগে both the teams মানে মেন টিম এবং ওমেন টিম একত্রিতভাবে জিতেছে এরকম ঘটনা ঘটেনি। এর আগে একবারই ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে ইনগ্রাল যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেটা 2019 হয়েছিল, সেই বছর জিতেছিল। তারপরে 20, 21, 22, 23, 24 5 বছর জেতেনি মহিলা টিম। পুরুষ টিম কিন্তু, তো এইবার আবার সেকেন্ড টাইম পুরুষ আর মহিলা টিম একত্রিতভাবে ওয়ার্ল্ড কাপ জিতলো। হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সঙ্গীত কলানিধি অ্যাওয়ার্ড? এটা বেসিক্যালি একটা রাজ্য স্পেসিফিক অ্যাওয়ার্ড। তো এই সঙ্গীত কলানিধি অ্যাওয়ার্ড এটা যিনি জিতেছেন তিনি ভায়োলিনিস্ট আর কে শ্রী রাম কুমারকে দেওয়া হয়েছে। এটা কর্ণাটিক মিউজিকের ক্ষেত্রে, কর্ণাটিক মিউজিক যারা প্র্যাকটিস করেন তাদের হাইয়েস্ট অ্যাওয়ার্ড সঙ্গীত কলানিধি অ্যাওয়ার্ড। এটা মিউজিক একাডেমির তরফ থেকে দেওয়া হয় এবং এই অ্যাওয়ার্ডটা কর্ণাটিক মিউজিকে যাদের এক্সপার্টাইজ আছে তাদেরকে এই অ্যাওয়ার্ডটা কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, চল। চ্যালেঞ্জার 150 is a global deep sea research initiative endorsed by which organization? তাহলে আমরা যদি উত্তরটা দেখে নিই, ইউনেস্কো। চ্যালেঞ্জার 150 এটা একটা গ্লোবাল ডিপ সি রিসার্চার রিসার্চ ইনিশিয়েটিভ এবং এটা এন্ডোর্স করে ইন্টার গভর্নমেন্টাল ওশেনোগ্রাফিক কমিশন অফ ইউনেস্কো ডিপ অ্যাজ ওশেন ডিকেড অ্যাকশন। এটা বেসিক্যালি একটা প্রোগ্রাম, ইউনাইটেড নেশন ডিকেড অফ ওশেন সায়েন্স ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট 2021 থেকে 30 এর মধ্যে। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে স্টিমুলেটিং ওশেন সায়েন্স এবং নলেজ জেনারেশন। ঠিক আছে, What is the name of the first maritime naval exercise to be held between India এবং 10 African countries in April 2025? এপ্রিল 2025-এ ভারত এবং 10টা আফ্রিকান কান্ট্রিজ মধ্যে হতে যাওয়া বা এখন তো হয়ে গেছে যে প্রথম এক্সারসাইজ হতে চলেছে নাভাল এক্সারসাইজ, তার নাম কি? তার নাম হচ্ছে আইকেমে। আইকেমে এটা ইন্ডিয়ান নেভি লঞ্চ করেছে। আইকেমে আফ্রিকা এবং ইন্ডিয়া ম্যারিটাইম এঙ্গেজমেন্ট, এটা এপ্রিলে হয়েছে এবং এর প্রধান উদ্দেশ্য ছিল আফ্রিকান নেভির সাথে ভারতীয় নেভির কোঅপারেশন বাড়ানো। ভারতীয় নেভির তরফ থেকে আইএনএস সুনায়না অংশগ্রহণ করেছিল এবং আফ্রিকান নেশন তানজানিয়া, মোজাম্বিক এই সমস্ত দেশগুলো কিন্তু মানে পার্টিসিপেট করেছিল। মানে আফ্রিকা 10টা দেশ এবং ভারতের মধ্যে নেভাল এক্সারসাইজ প্রথমবারের জন্য। Who has been appointed as the president of GSMA Global System for Mobile Communication Association? তাহলে যিনি প্রেসিডেন্ট অ্যাপয়েন্টেড হয়েছেন তিনি হচ্ছেন গোপাল ভিটাল। ইনি ভাইস চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর বর্তমানে ভারতী এয়ারটেলের। উনাকেই কিন্তু ইলেক্ট করা হয়েছে অ্যাজ নিউ চেয়ার অফ গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন বোর্ড এবং উনি 2026 অবধি এই রোলটা কিন্তু হোল্ড করে থাকবেন। In March 2025, the government of India has increased the salary of the member of parliament by what percentage? 2025 এর মার্চ মাসে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এমপি বা মেম্বার অফ পার্লামেন্টের স্যালারি কত পার্সেন্ট বাড়ানো হয়েছে? তাহলে আমরা যদি দেখি কর্ণাটকাতে এমএলএদের স্যালারি 100% বাড়ানো হয়েছে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও কিন্তু এমপিদের স্যালারি বাড়ানো। কত বাড়ালো? 24%। ঠিক আছে, 24%। সেন্ট্রাল গভর্নমেন্ট এমপিদের স্যালারি 24% বাড়ালো এবং এটা এফেক্ট অলরেডি নিয়ে নিয়েছে 1 এপ্রিল 2023-এ। এছাড়া ডেইলি অ্যালাউন্সে 25% ইনক্রিজ হয়েছে এবং 24% পেনশন ইনক্রিজ হয়েছে এমপিসদের এবং এক্স এমপিসদের। মানে আমরা জানি যে 5 বছরের জন্য এমপি বা এমএলএ হতে পারলে তারা কিন্তু লায়াবল টু পেনশন তারা পাবে, ফিট ফর পেনশন। ঠিক আছে,
তো পেনশনও 24% ইনক্রিজ হয়েছে, স্যালারিতেও 24% ইনক্রিজ হয়েছে, আর ডিএ মানে যেগুলো তারা যে অ্যালাউন্সেস গুলো পায় সেইগুলোতে তোমার ইনক্রিজ হয়েছে 25%। ঠিক আছে, মোটামুটি দেখা যাচ্ছে যে এমপিদের যে মান্থলি স্যালারি সেটা 1 লাখ থেকে বেড়ে 1,24,000 হবে, ডেইলি অ্যালাউন্স যেটা যেটা 2,000 ছিল সেটা 2,500 হবে। ঠিক আছে, চলো নেক্সট। হু হ্যাজ টাটা মোটরস অ্যাপয়েন্টেড অ্যাজ হিজ ব্র্যান্ড অ্যাম্বাসেডর? টাটা মোটরস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে অ্যাপয়েন্টেড হলেন? তো টাটা মোটরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অবশ্যই বলিউড অ্যাক্টর, ছাওয়া অ্যাক্টর ভিকি কৌশল অ্যাপয়েন্টেড হয়েছেন। আমরা সবাই জানি ইনি বর্তমানে বিশেষ করে ওনার ছাওয়া সিনেমাটির জন্য অত্যন্ত খ্যাতনামা, সবাই চিনি আমরা তাকে, কিন্তু টাটা মোটরস এর তরফ থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর অ্যাপয়েন্ট করা হয়েছে। When was Earth Hour Day 2025 সেলিব্রেটেড? আর্থ আওয়ার ডে আমরা সাধারণত এই আর্থ বা ধরিত্রীকে বাঁচানোর জন্য এই আর্থ আওয়ার ডে পালন করা হয়, এবং এই দিনে কি করা হয়, এই দিনে পার্টিকুলার 1 ঘন্টার জন্য সমস্ত লাইট অফ করে দেওয়া হয় এবং এনার্জি সেভিং করা হয়, তাই তো? তো এই আর্থ আওয়ার ডে আমরা স্যাটারডে 22 মার্চে অবজার্ভ করেছি 8:30 থেকে 9:30 লোকাল টাইম, সমস্ত লাইট বন্ধ করে। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার অ্যান্ড পার্টনার্স এর তরফ থেকে লাইট অফ মুভমেন্ট অস্ট্রেলিয়াতে প্রথম 2007-এ অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীকালে সারা বিশ্বে এটি ছড়িয়ে পড়ে। 60 মিনিটের জন্য লাইট বন্ধ করে রাখা। ঠিক আছে, প্রথমবার আর্থ আওয়ার ডে অবজার্ভ হয়েছিল 31 মার্চ 2007 সালে সিডনি, অস্ট্রেলিয়াতে। Which country has achieved the highest ever growth in indigenous defense production in 2023-24? ইন্ডিজেনাস ডিফেন্স প্রোডাকশনে সবথেকে বেশি গ্রোথ 2023-24 অর্থবর্ষে কোন দেশ করেছে? তো উত্তর হচ্ছে ভারত। ভারতবর্ষ ইন্ডিজেনাস মানে দেশীয় পদ্ধতিতে ডিফেন্সে গ্রোথ সব থেকে বেশি হয়েছে, কারণ ইন্ডিজেনাস ডিফেন্স প্রোডাকশন ভ্যালু যদি আমরা দেখি ফিনান্সিয়াল ইয়ার 2023-এ সব থেকে বেশি হয়েছে। ইন্ডিয়াস ডিফেন্স প্রোডাকশন রিচ 1.27 লাখ ক্রোর ইন ফিনান্সিয়াল ইয়ার 23-24, যেটা কিনা 2014-15 থেকে 174% বেশি। এবং অবশ্যই এর উদ্দেশ্য, এর পিছনে যে ইনিশিয়েটিভটা সেটা হচ্ছে মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ। ঠিক আছে, ডিফেন্স এক্সপোর্টস হিট আর রেকর্ড 21,083 কোটি টাকা। ডিফেন্স এক্সপোর্ট বেড়েছে 30 টাইমস ইন আ ডিকেড উইথ এক্সপোর্টস টু ওভার 100 কান্ট্রিজ। মানে 10 বছর আগে যা ছিল তার থেকে 10 গুণ বেড়েছে, এবং বর্তমানে ভারতীয় পদ্ধতিতে যে ডিফেন্স আইটেমস তৈরি হয় সেটা প্রায় 100টা দেশে এক্সপোর্ট করা হয়। Who became the first ever tribal cricketer to play an IPL match? প্রথমবার কোন ট্রাইবাল বা আদিবাসী ক্রিকেটার যিনি কিনা একটি আইপিএল ম্যাচ খেলতে চলেছেন তিনি হচ্ছেন বা খেলছেন রবিন মিন্স। ইনি মেনলি রিপ্রেজেন্ট করছেন মুম্বাই ইন্ডিয়ান্সকে এবং প্রথম খেলেছেন চেন্নাই সুপার কিং এর এগেইনস্টে। 22 বছরের রবিন মিন্স ইনি একজন উইকেট কিপার কাম ব্যাটার ফ্রম ঝাড়খণ্ডের গুমলা ডিস্ট্রিক্ট। উনি ওনার আইপিএল এর ডেবিউট ম্যাচ খেলেছেন 25 মার্চ 2025-এ, যেখানে তিনি এমআই বা মুম্বাই ইন্ডিয়ান্সকে রিপ্রেজেন্ট করেছেন এবং সিএসকে বা চেন্নাই সুপার কিংস এর এগেইনস্টে খেলেছেন। ঠিক আছে, Which state was the first in India to implement national e-vidhan application? ভারতের প্রথম রাজ্য যারা নেভা বা ন্যাশনাল ই-বিধান অ্যাপ্লিকেশনকে ইমপ্লিমেন্ট করলো সেটা হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ড প্রথম রাজ্য যারা পেপারলেস অ্যাসেম্বলি, যেটা নেভা যেটা সেটা হচ্ছে পেপারলেস অ্যাসেম্বলি, মানে কোনো কাগজ ইউজ করা যাবে না, সকলকে ট্যাবলেটস বা ইবুক দেওয়া হয়েছে, সেগুলোর মাধ্যমেই তারা তাদের কাজ করবে নাগাল্যান্ড অ্যাসেম্বলিতে। তো প্রথম রাজ্য যারা নেভাকে ইমপ্লিমেন্ট করলো ভারতে সেটা হচ্ছে নাগাল্যান্ড। Which country has recently announced to become a new member of the New Development Bank? New Development Bank এর নতুন মেম্বার কোন দেশ হলো? যে দেশটি হলো সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া রিসেন্টলি জানিয়েছে যে তারা এনডিবির মেম্বার হতে চলেছে, এবং যেটা কিনা ব্রিক্স নেশনের একটা ব্যাংক, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এবং এটা বর্তমানে প্রেসিডেন্ট
প্রাবোও সুবিয়ান্তো কিন্তু এই ডিক্লারেশনটা করেছেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। এবং মার্চ 25 কিন্তু প্রেসিডেন্ট দিলমা রাউসেফ, যিনি বর্তমানে এখন চেয়ার করছেন ব্রিক্স নেশনকে, তিনি কিন্তু উনি এটা অ্যাকসেপ্টও করেছেন। ইন্দোনেশিয়া বিকাম আ ফুল মেম্বার অফ ব্রিক্স। জানুয়ারি 2025 কিন্তু ইন্দোনেশিয়া ব্রিক্সের ফুল মেম্বার হয়েছে এবং এনডিবিরও বর্তমানে কিন্তু এটি মেম্বার হলো। বর্তমানে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের টোটাল 8টা মেম্বার আছে, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, বাংলাদেশ, ইউএই এবং ইজিপ্ট। ইন্দোনেশিয়া 9th মেম্বার হবে অফ এনডিবি। এটা একটু খেয়াল রেখো যে এনডিবি তো জয়েন করলো বাট অ্যাজ 9th মেম্বার। When is World Theatre Day celebrated? World Theatre Day আমরা কোন দিন অবজার্ভ করে থাকি? প্রত্যেক বছর 27th of মার্চে আমরা ওয়ার্ল্ড থিয়েটার ডে অবজার্ভ করি। 1961 সালে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট এস্টাবলিশড হয়েছিল এবং এই দিনটা প্রথম অবজার্ভ হয় 1962 সালে। ওয়ার্ল্ড থিয়েটার ডে প্রথমবার 1962 সালে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের তরফ থেকে অবজার্ভ করা হয়। এবং মার্চ 27টা কেন সিলেক্ট করা হয়? কারণ দ্য ওপেনিং অফ দি থিয়েটার অফ নেশন সিজন ইন প্যারিস। প্যারিসে প্রথম থিয়েটার অফ নেশন সিরিজটা ওপেন হয় মার্চ 27-এ, এই কারণে এই দিনটা সেলিব্রেট করা হয় অ্যাজ ওয়ার্ল্ড থিয়েটার ডে। 2025 সালের থিম থিয়েটার অ্যান্ড আ কালচার অফ পিস। Which Indian private space company partnered with Japan's Astroscale for space debris removal? তাহলে ভারতের কোন প্রাইভেট স্পেস কোম্পানিটা জাপানের অ্যাস্ট্রোস্কেল নামক একটি কোম্পানির সাথে একত্রিতভাবে স্পেস ডেব্রিস যেগুলো আছে সেগুলো রিমুভালের কাজ করবে? সঠিক উত্তর হচ্ছে বেলাট্রিক্স এরোস্পেস। ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের একটি প্রাইভেট স্পেস কোম্পানি আচ্ছা, ভারতের একটি প্রাইভেট স্পেস কোম্পানি দিগান্তারা এবং বেলাট্রিক্স এরোস্পেস একত্রিতভাবে পার্টনার হয়েছে জাপানের অ্যাস্ট্রোস্কেলের সাথে অরবিটাল ডেব্রি গুলোকে রিমুভ করার জন্য অন অরবিট সার্ভিসিং টেকনোলজির জন্য। ঠিক আছে, এবং এর প্রধান বিদ্যা এম অফ সার্ভিং ইন্ডিয়ান ক্লায়েন্টস উইদিন দি নেক্সট 2 ইয়ার। আগামী 2 বছরের জন্য এই পার্টনারশিপটা হয়েছে, তারা ভারতীয় যারা ক্লায়েন্ট আছে তাদেরকে আগামী 2 বছরের জন্য সার্ভিস দেবে। Where will India's first indigenous MRI machine be installed? ভারতের প্রথম দেশীয় পদ্ধতিতে তৈরি এমআরআই মেশিন কোথায় ইনস্টল করা হবে? অবশ্যই ধরে নাও এটা এইমস দিল্লি হবে। তাহলে ইন্ডিয়া তাদের প্রথম এমআরআই ভারতীয় পদ্ধতিতে তৈরি এমআরআই স্ক্যানার তৈরি করেছে, যেটা এই বছরই অক্টোবরে দিল্লি এইমসে ইনস্টল করা হবে। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে এমআরআই যে খরচা, আমরা জানি এমআরআই করতে অনেক খরচা হয়, সেটার খরচা প্রায় 50% কমে যাবে। হাফ টাকা এমআরআই করা যেতে পারে এবং অবশ্যই খুব ইজিলি পাবলিক এটাকে অ্যাক্সেস করতে পারবে। এটা মৌ সাইন হয়েছে বিটুইন দ্য প্রিমিয়ার ইনস্টিটিউট অ্যান্ড সোসাইটি ফর অ্যাপ্লাইড মাইক্রোওয়েভ ইলেকট্রনিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর তরফে, যেটা কিনা একটা অটোনোমাস আর&ডি ল্যাবরেটরি তৈরি করেছে মুম্বাইতে, এবং সেখানেই কিন্তু এই এমআরআই স্ক্যানারটা তৈরি হয়েছে দেশীয় পদ্ধতিতে। Where will the country's first night safari start? ভারতের প্রথম নাইট সাফারি কোথায় তৈরি হতে শুরু হতে চলেছে? উত্তরপ্রদেশে। কোন নাইট সাফারি? কুকরেল নাইট সাফারি অ্যান্ড অ্যাডভেঞ্চার পার্ক ভারতের প্রথম নাইট সাফারি। এটা অনেকদিন আগে ডিক্লেয়ার হয়েছিল, কিন্তু ফাইনালি এই নাইট সাফারিটা শুরু হতে চলেছে এপ্রিল মাসে। What new limit of turnover has been notified by the central government for micro industries of MSME sector? দেখো এমএসএমই এর ক্ষেত্রে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস। এবার এই মাইক্রো স্মল আর মিডিয়াম এন্টারপ্রাইজ বলতে কোন কোম্পানিটাকে আমরা মাইক্রো বলবো, মানে কত টাকার টার্নওভার হলে সেটা মাইক্রো হবে, কত টাকার টার্নওভার হলে সেটা স্মল হবে, আর কত টাকার টার্নওভার হলে সেটা মিডিয়াম হবে, এগুলো প্রি ডিফাইন্ড থাকে।
তো রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে নোটিফাই করা হয়েছে যে মাইক্রো ইন্ডাস্ট্রি হতে হলে তার টার্নওভার অমুক হতে হবে। সেই অমুকটা এখানে জিজ্ঞেস করা হয়েছে, সেই অমুকটা হয়েছে 10 কোটি টাকা, ঠিক আছে, 10 crore rupees। সেন্ট্রাল গভর্নমেন্ট রিসেন্টলি মাইক্রো এন্টারপ্রাইজেস এমএসএমই সেক্টরে 10 crore হিসাবে তার কি বলবো টার্নওভার রেখেছে, ঠিক আছে, যেটা আগে 5 কোটি টাকা ছিল। মাইক্রোর ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ইন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অর ইকুইপমেন্ট সেটা আপ টু 2.5 crore হতে হবে, যেটা আগে ছিল 1 crore, এবং অ্যানুয়াল টার্নওভার 5 কোটি থেকে বেড়ে 10 কোটি হয়েছে। স্মলের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ইন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অর ইকুইপমেন্ট 10 কোটি থেকে বেড়ে 25 কোটি হয়েছে, আর অ্যানুয়াল টার্নওভার 50 থেকে বেড়ে 100 কোটি হয়েছে। আর মিডিয়াম এন্টারপ্রাইজেসের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ইন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অর ইকুইপমেন্ট এটা 50 কোটি থেকে বেড়ে 125 কোটি হয়েছে, আর টার্নওভার 250 থেকে বেড়ে 500 কোটি হয়েছে। অ্যাকচুয়ালি কোয়েশ্চেন আমি পার্টিকুলার একটা ডেটা চেয়েছি কোয়েশ্চেনে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে সমস্ত ডেটাগুলোকেই কিন্তু সেটা প্ল্যান্ট মেশিনারি বা ইকুইপমেন্টে ইনভেস্টমেন্ট বলো বা টার্নওভার বলো পুরোটাই কিন্তু চেঞ্জ হয়েছে। সুতরাং তোমাদের কিন্তু এই পুরোটাই মনে রাখতে হবে, ঠিক আছে। What is the name of the world's smallest goat, 1.3 feet tall, genuine Guinness World Record holder? তাহলে বিশ্বের সবথেকে ছোট্ট গোট বা ছাগল যেটা রিসেন্টলি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ড করছে, যার টলেস্ট যা লম্বাই হচ্ছে 1.3 ফিট। দেখো তোমরা বলবে এত ছোট ছাগল তো দেখা যায়, বাট না, তোমরা যে এত ছোট ছাগলগুলো দেখো সেটা বেসিক্যালি বাচ্চা ছাগল, এটা হচ্ছে পরিণত অ্যাডাল্ট ছাগলই 1.3 ফিটের। তো সেটা হচ্ছে, এর নাম হচ্ছে কারুম্বি, ওয়ার্ল্ডের সব থেকে ছোট লিভিং গোট। এটা কেরালাতে এটা মানে কি বলবো পাওয়া গেছে, 1.3 ফিট টল পিগমি গোট, এর নাম হচ্ছে কারুম্বি, এটা কিন্তু গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ড করছে। Who has become the CEO of অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন? অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের সিইও যিনি হলেন, তিনি হলেন ডক্টর শিবকুমার কল্যাণ রমন। ছবি আমি পেলাম না, ওই জন্য দিতে পারিনি। উনি as appointed as CEO of অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। এটা বেসিক্যালি একটা অ্যাপেক্স বডি যেটা প্রধানত তৈরি করা হয়েছে টু প্রোভাইড হাই লেভেল স্ট্র্যাটেজিক ডাইরেকশন ফর সায়েন্টিফিক রিসার্চ ইন ইন্ডিয়া, ঠিক আছে। এই ফাউন্ডেশনটা তৈরি করা হয়েছিল ন্যাশনাল এডুকেশন পলিসির রেকমেন্ডেশনে, এবং এর প্রধান উদ্দেশ্য ছিল ট্রান্সফর্ম ইন্ডিয়া ইন্টু আ গ্লোবাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন হাব। রাজীব গৌবা হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ, রাজীব গৌবা রিসেন্টলি ওনাকে কি হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে ইন মার্চ 2025। তো আমরা যদি দেখি একটু রাজীব গৌবা যিনি কিনা, কেন হঠাৎ হু ইজ রাজীব গৌবা, আশা করি আমরা প্রত্যেকে ওনাকে চিনি, ওনার নামটা আমাদের পরিচিত। উনি আমাদের ভারতবর্ষের ক্যাবিনেট সেক্রেটারি বা ফর্মার ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, যেটা কিনা ভারতবর্ষের সব থেকে উঁচু মানে কি বলবো বিউরোক্রেটিক পদ। রাজীব গৌবা 1982 সালের একজন আইএএস অফিসার, ঝাড়খণ্ড ক্যাডারের। ওনাকে কিন্তু রিসেন্টলি নীতি আয়োগের একজন ফুল টাইম মেম্বার হিসেবে অ্যাপয়েন্ট করা হলো। রিসেন্টলি which country emerged as the top milk producer in the world? ভারতে বর্তমানে সবথেকে মানে কোন দেশ সবথেকে বেশি মিল্ক প্রডিউস করে বা উৎপাদন করে, সেটা হচ্ছে ভারত। ভারতে বললাম, পৃথিবীতে হবে উত্তর, মানে শুরুটা। ইন্ডিয়া হ্যাজ emerged as world top milk producer। ভারতে যা পৃথিবীতে যা মিল্ক প্রোডাকশন মানে গ্লোবাল মিল্ক প্রোডাকশন, তার 24.64% কিন্তু ভারত তৈরি করে, এবং এই প্রোডাকশনটা 2023-24 ফিসকাল ইয়ারে প্রায় 239.3 মিলিয়ন টনস হয়েছিল। ইন্ডিয়া হ্যাজ দি লার্জেস্ট নেটওয়ার্ক অফ ডেয়ারি কোঅপারেটিভস ইন ইন্ডিয়া। সব থেকে বেশি ডেয়ারি কোঅপারেটিভ বা সমবায় ভারতে আছে, যেটা কিনা ডেয়ারি সেক্টর একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং ভারতের মধ্যে সব থেকে বেশি মিল্ক প্রোডাকশন হয় উত্তরপ্রদেশে, যেটা কিনা ভারতে যত পার্সেন্ট যা মিল্ক প্রোডাকশন হয় তার 18% কিন্তু উত্তরপ্রদেশে তৈরি হয় বা প্রডিউসড হয়। হু টপ দি খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025? খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এ মেডেল ট্যালিতে উপরে কে ছিল? হরিয়ানা। হরিয়ানা ক্লেম দি উইনার্স ট্রফি আফটার
টপিং দ্য খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 মেডেল টেবিল। টোটাল 34টা গোল্ড পেয়েছে হরিয়ানার টিম, 39টা সিলভার এবং 31টা ব্রোঞ্জ মেডেল। According to the RBI, how much will be the charge for cash withdrawal from ATM in India from 1st May 2025? পয়লা মে থেকে যদি ক্যাশ উইথড্র করো এটিএম এ তাহলে কিন্তু তার চার্জেস বেড়ে যাচ্ছে। সেম ব্যাংক এটিএম হলে একরকম চার্জ, অন্য ব্যাংকের এটিএম হলে আরেক রকম চার্জ, কিন্তু দুটো ক্ষেত্রেই কিন্তু চার্জেস বাড়ছে। কত বাড়ছে দেখে নেওয়া যাক। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলেছে যে এই যে ইনক্রিজ চার্জটা সেটা পয়লা মে থেকে লাগু হবে। এবার থেকে যদি আমরা জানি প্রত্যেক এটিএম এর ক্ষেত্রেই সেম ব্যাংকের এটিএম হলে একটা ফ্রি থাকে যে 3 বার তুমি তুলতে পারবে, অন্য ব্যাংকের এটিএম হলে আরেকটা থাকে, এবং সেই নাম্বার অফ উইথড্রয়ালস হয়ে যাওয়ার পরেই কিন্তু একটা চার্জ কাটে। ঠিক আছে, তাহলে বেসিক্যালি এখন 23 রুপিস পার ট্রানজাকশন দিতে হবে আফটার এক্সস্টিং দেয়ার ফ্রি মান্থলি লিমিট, এবং যেটা আগে ছিল 21 টাকা। ঠিক আছে, 21 টাকা থেকে বেড়ে এই চার্জটা হয়েছে 23 টাকা। 5 ফ্রি ট্রানজাকশন পার মান্থ at ATMs of their own brand। তাহলে ধরো এসবিআই এর এটিএম কার্ড এসবিআই এর এটিএম থেকেই তুলছো, 5 বার অবধি তুমি ফ্রিতে টাকা তুলতে পারবে। ষষ্ঠ বার থেকে টাকা তুলতে হলেই পার ট্রানজাকশন তোমাকে 23 টাকা করে দিতে হবে, আলাদা করে কেটে নেবে, যেটা আগে ছিল 21 টাকা করে। আর যদি ধরো তোমার কাছে এসবিআই এর এটিএম কার্ড আছে কিন্তু তুমি যাচ্ছ কানাড়া ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে, তাহলে তুমি 3টে ট্রানজাকশন তুমি পাচ্ছ, মানে 3 বার টাকা তুললে তোমার কোনো চার্জ কাটবে না। চতুর্থবার টাকা তুলতে গেলেই খপ করে তোমার কাছ থেকে কিন্তু টাকা কাটতে শুরু করবে। ঠিক আছে, এবার এখানেও কিছু আছে যে এটিএমস অফ আদার ব্যাংকস ইন মেট্রো সিটিজ, আবার এটিএমস অফ আদার ব্যাংকস ইন নন মেট্রো সিটিজ, এই সমস্তগুলো আছে। তো এই চেঞ্জেসগুলো বেসিক্যালি টাকাটা বাড়ছে এটিএম উইথড্রয়ালে। Which has become the world's most valuable steel manufacturing company? বিশ্বের মধ্যে সবথেকে ভ্যালুয়েবল স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেটা হলো সেটা হচ্ছে JSW স্টিল, যেটা কিনা সজ্জন জিন্দাল লিড করছে। ওয়ার্ল্ডের মোস্ট ভ্যালুয়েবল স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি বাই মার্কেট ক্যাপিটালাইজেশন, যেটা কিনা ইন্ডাস্ট্রি জায়ান্ট ছিল আগে, মানে টপে ছিল আর্সেলার মিত্তাল অ্যান্ড নিউকর কর্প। ঠিক আছে, মার্কেট ক্যাপিটালাইজেশন রিসেন্টলি জেএসডব্লিউ স্টিলের টাচ করেছে প্রায় 2.6 লাখ crore। ঠিক আছে, according to the government of India, in which state has the maximum forest land been diverted for development and non-forest use in the last 10 years? তাহলে প্রশ্নটা এইভাবে করছে যে লাস্ট 10 বছরে কোন রাজ্যে সবথেকে বেশি জঙ্গলকে ডাইভার্ট করা হয়েছে ডেভেলপমেন্ট ওয়ার্ক বা নন ফরেস্ট ওয়ার্কের ক্ষেত্রে, মানে বেসিক্যালি গাছ কেটে অন্য কাজে, ডেভেলপমেন্ট কাজ মানে কোনো বাড়ি, রাস্তা, মেট্রো এসব তৈরি করা হয়েছে, অথবা নন ফরেস্ট মানে জঙ্গল রিলেটেড কোনো কাজে ব্যবহার করা হয়নি, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। যদিও আমরা জানি যে মধ্যপ্রদেশে সবথেকে বেশি এরিয়া ওয়াইজ মধ্যপ্রদেশে সবথেকে বেশি জঙ্গল আছে, কিন্তু সেই মধ্যপ্রদেশেই আবার বিগত 10 বছরে সবথেকে বেশি জঙ্গল কেটে ডেভেলপমেন্ট ওয়ার্কে ব্যবহার করা হয়েছে। টোটাল 1,73,396.87 হেক্টর জঙ্গলের জমি লাস্ট 10 বছরে নন ফরেস্ট্রি পারপাসে ব্যবহার করা হয়েছে 2014-15 থেকে 2023-24 মধ্যে, যেতে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট হতে পারে, তার মধ্যে সেগুলো মানে মেইনলি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টেই কিন্তু এই জমিগুলো ব্যবহার করা হয়েছে। মধ্যপ্রদেশের পরে সেকেন্ড পজিশনে আছে ওড়িশা, তারপর তেলেঙ্গানা, তারপর গুজরাট, যেখানে কিনা একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ ফরেস্ট কেটে ডেভেলপমেন্টের বিভিন্ন কাজে ব্যবহার করা হয়েছে। Who has been appointed as the MD and CEO of Industrial Finance Corporation of India, IFCI এর নতুন এমডি এবং সিইও কে অ্যাপয়েন্টেড হয়েছেন? তিনি হচ্ছেন রাহুল ভাবে। ওনার ছবি আমি পাইনি, ওনাকে রিসেন্টলি এমডি এবং সিইও অফ আইএফসিআই অ্যাপয়েন্ট করা হয়েছে 3 বছরের জন্য। In which city has the Uttar Pradesh government announced to build dolphin safari?
উত্তরপ্রদেশ গভর্নমেন্ট তাদের কোন শহরে রিসেন্টলি ডলফিন সাফারি তৈরি করবে বলে অ্যানাউন্স করেছে? সঠিক উত্তর হচ্ছে বারাণসী। উত্তরপ্রদেশ রিসেন্টলি বলেছে যে মেনলি তারা ক্যাথি এবং ঢাকওয়া ভিলেজের মাঝে বারাণসীতে ডলফিন সাফারি তৈরি করবে এবং এর প্রধান উদ্দেশ্য হচ্ছে অবশ্যই ডলফিনদেরকে রক্ষা করা এবং ইকো ট্যুরিজম বৃদ্ধি করা। দ্য উত্তরপ্রদেশ গভর্নমেন্ট এছাড়াও অ্যাপয়েন্টেড ডলফিন মিত্রা বলে একটা নতুন পোস্ট ক্রিয়েট করেছে। ডলফিন মিত্রা অ্যাপয়েন্ট করা হয়েছে যারা গঙ্গা রিভারের বরাবর বারাণসী ডিস্ট্রিক্টে ডলফিন কনজারভেশনের জন্য মানুষকে সচেতন করবে। ঠিক আছে। Recently, which country became world's second largest exporter of tea in 2024? 2024 সারা বিশ্বে সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্ট করেছে কোন দেশ? চা। সো ভারতবর্ষ। যদি রিসেন্ট ডেটা যেটা রিলিজ করেছে টি বোর্ড অফ ইন্ডিয়া সেটা ইন্ডিকেট করছে যে 2024 সারা বিশ্বে সব থেকে বেশি চা যে দেশটা এক্সপোর্ট করেছে সেটা হচ্ছে কেনিয়া, এবং কেনিয়ার পরেই সব থেকে বেশি চা এক্সপোর্ট করেছে সারা বিশ্বে সেটা হচ্ছে ইন্ডিয়া। এবং ইন্ডিয়া কিন্তু শ্রীলঙ্কাকে টপকে সেকেন্ড পজিশনে গেছে এবং পিছিয়ে আছে শুধুমাত্র কেনিয়া থেকে। ইন্ডিয়া 2024 254 মিলিয়ন কেজি চা এক্সপোর্ট করেছে পৃথিবীর অন্যান্য দেশে। ঠিক আছে। সো এটা আমাদের ছিল টোটাল 25 থেকে 28 মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স। আমি যদি আমরা দেখি তাহলে সম্পূর্ণ ব্যাচ এটাও আপাতত আমাদের ক্লোজ করে দিয়েছি আমরা। জাস্ট আমি একটা ছোট জিনিস বলতে চাই, আমাদের ক্লোজ করে দিয়েছি না, ব্যাচটা ক্লোজ করিনি, আমরা অ্যাডমিশন ক্লোজ করেছি। এই ব্যাচটা অলরেডি তোমাদের চলছে। যারা যারা মানে অ্যাডমিশন নিয়েছো তাদের অ্যাজ কি বলবো প্রমিস চলবে, কারণ কিন্তু আমাদের যা রিকোয়ারমেন্ট ছিল আমরা যেহেতু সেটাকে মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়েছি এবং সেই কারণেই আমরা আপাতত সম্পূর্ণ ব্যাচটা অ্যাডমিশন বন্ধ করে দিয়েছি। কিছু প্ল্যানিংস আমাদের আছে, সেটা আমরা আশা করছি এই উইকতে না, নেক্সট উইকেও না, আমরা আফটার নেক্সট উইক তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে তোমাদের জন্য নোটবুক আর কিভাবে কিছু করতে পারে। আমরা নিজেরাও ভীষণ ডিস্টার্ব অ্যাকচুয়ালি, কি করব বা তোমাদেরকে কিভাবে হেল্প করা যায়, বিশেষ করে এইরকম একটা পরিস্থিতি যখন টালমাটালা চলছে, বিভিন্ন কারণে যে নোটিফিকেশনস গুলো আসবে করছিল সেগুলো আসছে না। মোটামুটি আমরা এখন ধরে নিতে পারি যে মে মাসে জুন মাসে যে সমস্ত পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো হয়তো আর মে জুন মাসে হবে না। তো দেখা যাক। তাও আমরা সবসময় বলি, আমি তোমাদেরকে অ্যাটলিস্ট বলি যে বি পজিটিভ। তো সেইটার উপর দাঁড়িয়েই আপাতত আমরা কিছু প্ল্যান করছি, আমি কিছু প্ল্যান করেছি তোমাদের জন্য যে আমরা তোমাদের জন্য কিভাবে সাহায্য মানে কিছু করতে পারি। মানে দেখো বেসিক্যালি কিছু বলার নেই আমার এই জন্য, এটা নিয়ে আমি তোমাদেরকে সেপারেট একটা করব। হয়তো এই কারণেই আমি তোমাদের সাথে রেগুলার থাকতে পারছি না, বা নিজেই কোথাও না কোথাও অনেকটা ডিস্টার্ব হয়ে আছি যে তোমাদের সাথে আমি কিভাবে কি অ্যাপ্রোচে তোমাদেরকে বললে তোমরা হয়তো একটু ভালো ফিল করতে পারো। তো যাই হোক, এই সমস্তগুলো নিয়ে আমি সেপারেটলি আসবো। আপাতত আমার যেটা টার্গেট ছিল মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা কমপ্লিট করা, ফুল পিডিএফ তোমাদের দেওয়া, এপ্রিলটাকে রেগুলার করা, দেন আমরা বাকিটা ডিসকাস করব। সো থ্যাংক ইউ, অবশ্যই থ্যাংক ইউ, অ্যান্ড থ্যাংক ইউ টু অল ফর কিপিং পেশেন্স, ধৈর্য ধরে রাখার জন্য তোমাদের অত্যন্ত ধন্যবাদ। তোমাদেরকে একটাই কথা বলবো, কিপ কনফিডেন্স অন ইয়োরসেলফ, নিজের উপর কনফিডেন্স রাখো, নিজের কনফিডেন্স লুজ করো না। ওটা লুজ করলে তোমরা হয়তো পড়াশোনাটাই কমপ্লিট করতে পারবে না বা কন্টিনিউ করতে পারবে না। কনফিডেন্স রাখো, খুব তাড়াতাড়ি হয়তো তোমাদের জন্য কিছু ভালো অপেক্ষা করছে, বা যারা যারা বিভিন্ন সেন্ট্রালের ব্যাংকের পরীক্ষাগুলো দিয়েছো তাদের হয়তো কিছু গুড নিউজ হয়তো খুব তাড়াতাড়ি আসবে। এটুকুনি বলছি, বাকি বেশি কিছু কথা বলছি না। সো থ্যাংক ইউ টু এভরিওয়ান, বাই, ভালো থেকো।